আসসালামু আলাইকুম। এজবাজ পেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। আজকের অনুষ্ঠান আপনারা কিভাবে আসলে আমরা সিভি তৈরি করতে পারি, প্রফেশনাল সিভি তৈরি করতে পারি, সে নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের শ্রেষ্ঠ সিভি রাইটার এবং উনি প্রাতিষ্ঠানিকভাবে এই সিভি তৈরি করে থাকেন, নিয়াজ আহমেদ। তিনি একটি প্রতিষ্ঠানের সিইও হিসেবে আছেন। প্রতিষ্ঠানের নাম হচ্ছে কর্পোরেট আস্ক। নিয়াজ আহমেদ, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম মেহেদি ভাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আমরা আজকে এই লাইভটা করছি বিশেষ করে সিভি রাইটিং নিয়ে এবং এটার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের কিছু নির্দিষ্ট প্রিপারেশন তো আছেই, বাট এই প্রিপারেশনের বাইরেও আপনাদের কারো যদি কোনো প্রশ্ন, কোনো কোয়ারিজ, কোনো জিজ্ঞাসা, কোনো কিছু থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, সো দ্যাট আমরা আমাদের মূল আলোচনা শেষে যেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুরু করতে চাই। আপনি তো সিভি তৈরির কারিগর, দীর্ঘদিন যাবৎ কর্পোরেট কোম্পানিগুলোতে অনেক এমপ্লয়ি আছে আপনাদের হাত ধরে সিভি তৈরি করে সেই সিভি জমা দিয়ে জব পেয়েছে। তো কর্পোরেট কোম্পানিগুলোতে জব পাওয়ার ক্ষেত্রে কি ধরনের রিজিউম আসলে বানানো উচিত? বেসিক কি কি পয়েন্ট আসলে থাকা উচিত বলে আপনি মনে করছেন? প্রথমত হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য। প্রথমত আমি সবাইকে যেটা বলতে চাই যে রেজুমে রাইট করিয়ে নেওয়া বা না নেওয়া এর সঙ্গে আসলে জব পাওয়া বা না পাওয়ার কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নাই। একটা রেজুমে কি করে, একটা রেজুমে হচ্ছে আপনি যে কাজগুলো করেছেন এই কাজগুলোর সর্বোত্তম প্রেজেন্টেশনটা নিশ্চিত করে। সো বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে আলটিমেটলি যখনই একটা রেজুমে ড্রপ করা হয় এবং যখন ইন্টারভিউর জন্য কল করা হয় তখন একটা কনফিউশন তৈরি হয় যে আপনার রেজুমি দেখে তো মনে হচ্ছে আপনি ওভার কোয়ালিফাইড অথবা আপনি আন্ডার কোয়ালিফাইড, আপনার কাজগুলো হয়তো যথাযথভাবে ফুটে ওঠেনি। এই জিনিসগুলো কেন হয়? এই জিনিসগুলো হয় দুইটা কারণে। একটা হচ্ছে আমাদের রেজুমের যে স্টেটমেন্ট গুলো থাকে, স্টেটমেন্ট গুলো স্মার্ট থাকে না। স্মার্ট মানে কি, যে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ডেড। কিরকম? যেমন ধরেন আমি ভাত খাই, আমি 3 বেলা ভাত খাই, আমি সকাল দুপুর রাতে ভাত খাই, আমি সকাল 8টায়, দুপুর 2টায় এবং রাত 10টায় ভাত খাই। এখন আমি সকাল 8টায়, দুপুর 2টায় এবং রাত 10টায় ভাত খাই, দিস স্টেটমেন্ট আর আমি ভাত খাই, এই দুইটা স্টেটমেন্ট কিন্তু আপনার এক হলো না। আমি ভাত খাইয়ের মাধ্যমে আপনি কিছুই বুঝতে পারলেন না, আর আমি সকাল 8টায়, দুপুর 2টায় এবং রাত 10টায় ভাত খাই, এই স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আমার সারা দিনের রুটিন সম্পর্কে একটা ধারণা পেলেন। আবার ধরেন আমি 5 জনের জন্য 5 রকমের তরকারি রান্না করি, আমি 5 জনের জন্য 50 রকমের তরকারি রান্না করি, আমি 50 জনের জন্য 5 রকমের তরকারি রান্না করি, আমি 50 জনের জন্য 50 রকমের তরকারি রান্না করি। সো এই যে চারটা কথা বললাম, এই চারটা কথার মাধ্যমে আপনি কিন্তু একই রকমের কাজ, কিন্তু এখানে কিন্তু চারটা ভিন্ন ভিন্ন কম্পিটেন্সি মানুষের প্রকাশ পেল। একটাতে 5 জনের জন্য 5 রকম, একটাতে 5 জনের জন্য 50 রকম, তার মানে অনেক রকম। আরেকটাতে কি 50 জনের জন্য 5 রকম, তার মানে কি অনেক মানুষের জন্য বাট 5 রকম। আরেকটাতে কি 50 জনের জন্যই 50 রকম। সো দেখেন, 5 জনের জন্য 5 রকম আর 50 জনের জন্য 50 রকম, দুইজন লোকের কম্পিটেন্সি কখনোই সেম হবে না। সো আমরা ম্যাক্সিমাম কেসে যেটা হয় যে একটা রেজুমে দেখে বুঝতেই পারি না যে তিনি আসলে কত বড় এরিনায় কাজ করেন, তার আসলে কাজের ক্ষেত্র কত বড়, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এইটা বোঝার জন্য আমাদের আসলে কাজ করা উচিত। এইটা আসলে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করি, আমরা যখন রেজুমে রাইট করি এটা আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করি। যেমন ধরেন যে অনেকে রেজুমেতে লিখে দেয় যে আমি টিম লিড করি। ভাই আপনি টিম লিড করেন, দ্যাটস গুড, বাট আপনার টিমের সাইজ কত? 5 জনের টিম লিড করেন, না 15 জনের টিম লিড করেন, নাকি 50 জনের টিম লিড করেন? আই এম নট ক্লিয়ার অ্যাবাউট ইউর ইনফরমেশন ফ্রম ইউর রেজুমি। এই কারণে হয় কি, অনেক সময় ইন্টারভিউতে কল করার পরেও বলা হয় যে আপনি বিলো কোয়ালিফাইড অথবা আপনি ওভার কোয়ালিফাইড, নানান রকমের কথাবার্তা বলা হয়। এবং সেকেন্ড একটা যেটা বিষয়, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, এবং এটা সবচাইতে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আমাদের রেজুমিতে কোনো অ্যাচিভমেন্ট থাকে না, আমরা ডে টু ডে গদবাঁধা কাজ লিখে যাই। যেমন ধরেন আপনি একজন সেলস ম্যানেজার, তো একজন সেলস ম্যানেজার কি কাজ করে আমরা সবাই জানি যে একজন সেলস ম্যানেজারের কাজ মার্কেটে যাওয়া, মার্কেট ঘুরে ঘুরে ডিলার ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করা, তারপরে পেমেন্ট সিস্টেম গুলো একটু দেখা, তারপর কাস্টমার তৈরি করা, কাস্টমারের বাড়ি বাড়ি গিয়ে মাল পৌঁছে দেওয়া। সো এইগুলোই হচ্ছে বেসিক্যালি একজন সেলসম্যানের কাজ। সো একজন সেলস ম্যানেজার আর 10 জন সেলস ম্যানেজার, ধরেন 10 জন সেলস ম্যানেজার আসলো, সো এই যে 10 জন সেলস ম্যানেজার কিন্তু একই কাজ করেন, কিন্তু প্রত্যেকের কাজের আউটপুট কিন্তু আলাদা। তো একজন মানুষের কাজের আউটপুটটাই হচ্ছে তার অ্যাচিভমেন্ট, যে অ্যাচিভমেন্ট গুলো আমরা আসলে রেজুমিতে উল্লেখ করি না। এখন কথা হচ্ছে যে আপনি আপনার কাজের আউটপুট গুলো বা আপনার অ্যাচিভমেন্ট গুলো রেজুমিতে কিভাবে দিবেন। এটা দেওয়ার জন্য আপনার যেটা করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে
স্টার ফ্যাক্টর মানে কি? হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন ওয়েন ইউ জয়েন, হোয়াট আর দ্য টার্গেট দ্যাট ইউ সেট, হোয়াট আর দ্য অ্যাকশন প্ল্যান দ্যাট ইউ ডেভেলপড অ্যান্ড হোয়াটস দ্য রেজাল্ট নাও। তার মানে হলো আপনার কারণে আপনার অর্গানাইজেশনে কি ইমপ্রুভমেন্ট এসছে, কি চেঞ্জ এসছে, কোনটা অটোমেট হয়েছে, কোনটা চেঞ্জ করছেন, কোনটা নতুন ইন্ট্রোডিউস করছেন, কোন নতুন পলিসিটা দিছেন, কোথায় প্রোডাক্ট কতটুকু কত পার্সেন্ট প্রোডাকশন বাড়াইছেন, কস্ট কতটুকু অপটিমাইজেশন করছেন। এই জিনিসগুলো কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা একজন মানুষের রেজুমি থেকে জানতে চাই। সো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, এবং আলটিমেটলি বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে আসলে দেখতে চায় না যে আপনি কোন কোম্পানিতে কি কাজ করে রেখে আসছেন, তারা বেসিক্যালি দেখতে চায় আপনার আগের অর্গানাইজেশন গুলোতে কি কন্ট্রিবিউশন ছিল, আপনি আগের অর্গানাইজেশন গুলোতে কি পরিমাণ সেল বাড়িয়েছেন, কি পরিমাণ আপনার কারণে বিজনেসে কি পরিমাণ গ্রোথ এসছে, প্রোডাকশন কত পার্সেন্ট বেড়েছে, কোন প্রবলেমটা আপনি সলভ করেছেন, কোন প্রজেক্টটা আপনি কমপ্লিট করেছেন, কতজনের টিমকে লিড দিয়েছেন, কতটুকু ভ্যালু এড করেছেন। এই জিনিসগুলো আসলে কোম্পানিগুলো দেখতে চায়। মেহেদী ভাই। ধন্যবাদ। আমরা আরেকটু অ্যাড করতে চাইবো যে আসলে একটি সিভি বা রিজিউম একজন এমপ্লয়িকে কতটুকু সহযোগিতা করে জব পাওয়ার ক্ষেত্রে, বা একজন স্টুডেন্টের ক্ষেত্রে এটা কতটুকু সাপোর্টিভ হিসেবে কাজ করে? একটা সিভি মানে সিভি লেখাটা জি, একটি সিভি, একটি স্ট্যান্ডার্ড সিভি আসলে একজনকে জব পেতে কতটুকু সহযোগিতা করে? আসলে যেটা হচ্ছে যে একটা সিভি ছাড়া, যেমন আপনি এখন যে কোম্পানিতে জব করছেন এই কোম্পানি থেকে আপনি সিভি ছাড়া অ্যাপ্লাই করে জব হয়ে গেছে আপনার, ব্যাপারটা তা না। নো। আপনার এই রাইট। কোম্পানিতে আপনার কোনো চাচা বা মামা আছে, যেখানে জব করেন এখানে আপনার কোনো চাচা মামা আছে যারা আপনাকে জব পাওয়ায় দিছে? এগুলো হচ্ছে মার্কেটের কিছু মিথ, কিছু মিথ্যা কথা, কিছু ভুল কথা, ঠিক আছে? যে আপনি এই যে মেহেদী ভাই, আপনি আমাকে লাইভে আমন্ত্রণ জানিয়েছেন, আপনি একটা জব করছেন, ভালো একটা জায়গায় আছেন, বহুজাতিক কোম্পানিতে জব করছেন, দেশের বাইরেও আপনি কাজ করছেন। তো এগুলো এগুলো কি আপনার চাচা মামা খালা এসে করে দিয়ে গেছে, না আপনার যোগ্যতা আপনাকে এই পর্যন্ত আনছে? ডেফিনেটলি জি, আপনার অবশ্যই। যোগ্যতা এই পর্যন্ত আছে। সেকেন্ড যেটা বিষয় হচ্ছে, আপনি যে কোম্পানিতে আসছেন এই কোম্পানি থেকে আপনি আগে আসছেন না আপনার সিভিটা আগে আসছে? ডেফিনেটলি অবশ্যই সিভি একজন আগে চলে গেছে। জি। একটা কোম্পানিতে কখনোই একজন ব্যক্তি আগে যায় না। একটা কোম্পানিতে কখনোই একজন ব্যক্তি আগে যেতে পারে না, কেউ পারে না। দুই একটা মিথ বা দুই একটা ভুল বা দুই একটা মিথ্যা বা দুর্নীতিগ্রস্ত কিছু ব্যাপার থাকতে পারে, বাট এক্সেপশনাল ইজ নট দ্য এক্সাম্পল। আমরা তো যে দুই একজন দুর্নীতি করে ঢুকতেছে আমরা তো তাদেরকে আলটিমেটলি এক্সাম্পল হিসেবে টানবো না। আমরা এক্সাম্পল হিসেবে টানবো মেহেদী ভাইয়ের মতো মানুষকে, যারা আসলে দক্ষ এবং যারা বিভিন্ন কোম্পানিতে সিভি ড্রপ করে সেখান থেকে ইন্টারভিউ কল পায়। সিভি মেহেদী ভাই আমার কাছ থেকে লেখায় নিল কি নিল না, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করাটা কিরকম, যেমন ধরেন যে সিভি কে লিখিয়ে নিবে আর কে লিখিয়ে নিবে না। যেমন ধরেন আপনি এখন 50,000 টাকা বেতন পান, ফর এক্সাম্পল আপনি 50,000 টাকা বেতন পান। এখন আপনি আপনার নিজের সিভি নিজে লেখেন। এখন লিখতে গেলে দেখা যাবে যে আপনাকে একদিন দুই দিন স্টাডি করতে হবে, অনেকগুলো ডকুমেন্ট ঘাটাঘাটি করতে হবে, অনেক কিছু করতে হবে আপনাকে। তো এইগুলা করতে করতে দেখা গেল যে আপনার 2-3 দিন পার হয়ে গেল, তারপরেও যে আপনার রেজুমিটা পারফেক্ট হলো না, তাই না? সো এই রাইট। ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনি 3-4 হাজার টাকা দিয়ে কাউকে দিয়ে হয়তো আপনি আপনার সমস্ত তথ্যগুলো বলে দিলেন, সে হয়তো রেকর্ড করে নিল অথবা সে হয়তো লিখে নিল, লিখে নিয়ে আপনার হয়ে সে এই কাজটা করে দিল, যাতে করে আপনার 2-3 দিন সেভ হয়ে গেল। দ্য এক্সাম্পল ইজ সেম অ্যাজ যে আপনি নিজের রান্না নিজে করে খেতে পারেন। আজকে রাত্রে যা খাইছেন বা যা খাবেন সবকিছু কি আপনি নিজে রান্না করছেন? করেন নাই হয়তো, বাট করতে তো পারেন, অবশ্যই করতে পারেন। আবার আপনি চাইলে বাইরের রেস্টুরেন্টে থেকেও খাবার আনায় খাইতে পারেন। এখন বাইরের রেস্টুরেন্টে থেকে খাবার আনায় খাইলে যে ওই খাবার খাওয়া যাবে না, ব্যাপারটা কিন্তু তা না। ওয়ারাজ আপনি বাইরে থেকে যদি রেস্টুরেন্টে থেকে খাবার কিনে আনেন, খাবার যদি অর্ডার করে আনেন, সেক্ষেত্রে আপনার সময় বাঁচবে, আপনি ওই সময়টা হয়তো অন্য কোনো প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে হচ্ছে আপনার, মানে আপনার ব্যক্তিগত মর্জির উপরে। বাট মানে আমি আমি আসলে আমাদের দর্শকবৃন্দকে উত্তরটা দিলাম আপনার থ্রুতেই, যে আপনি আমাকে বললেন না যে একটা থ্যাংক ইউ। সিভি কতটা গুরুত্বপূর্ণ। আসলে রাইট। সিভি ছাড়া একজন ক্যান্ডিডেট কখনোই কোনো ইন্টারভিউ কল পেতে পারে না। এবং এইটা এতদিন পর্যন্ত মানুষের যত রকমের ভুল ধারণা ভ্রান্ত ধারণা যাই কিছু ছিল না কেন, সামনে এই যে এখন যে করোনা প্যান্ডামিক চলছে, এই যে সিচুয়েশন চলছে, এটার পরে তো এটা আরো সলিড হয়ে যাবে। কোনো কোম্পানি, কোনো দুর্নীতি, কোনো প্রকারের অনিয়ম, কোনো প্রকারের স্বজনপ্রীতি
কখনোই বরদাস্ত করবে না। আর এটা এতদিন যদি দুই এক জায়গায় করে থাকেও, এটা কিন্তু আর সামনে থাকবে না। চাচা মামা খালা ছাড়া জব হয় না। ম্যাক্সিমাম চাচা মামা খালা তো করোনাতে মরেই যাইতেছে। তো রাইট। আলটিমেটলি ঠিক আছে, তো এরা আর অবশিষ্ট থাকবে না। মরে রাইট। যাচ্ছে না কি, মরে যাচ্ছে না হলো দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার দক্ষতা। আপনি যদি দক্ষ হন, যোগ্য হন, পারদর্শী হন, আপনার অ্যাচিভমেন্ট গুলো যদি আপনার সিভিতে থাকে, এবং এই অ্যাচিভমেন্ট গুলো, যেমন আপনি এখন একটা কোম্পানিতে আছেন, সেই কোম্পানিতে 2 বছর আছেন, এই 2 বছরে আপনার কোম্পানিতে আপনার কন্ট্রিবিউশন কি, এটা মার্কেটে কত পার্সেন্টের প্রেজেন্স বেড়েছে, বিজনেসে কত পার্সেন্ট গ্রোথ এসছে, কত পার্সেন্ট কস্ট অপটিমাইজ হয়েছে, কতজন নতুন ডিলার ডিস্ট্রিবিউটর দিয়েছেন, কতগুলো নতুন হাসপাতালে গেছেন, দেশের বাইরে কতগুলো দেশে প্রোডাক্ট পেনিট্রেট করছেন, কতগুলো দেশের কতগুলো অঙ্গরাজ্যে আপনাদের প্রোডাক্ট পাওয়া যায়। এই জিনিসগুলো যদি আপনার রেজুমিতে থাকে, এই তথ্যগুলো দেখে পরবর্তী নিয়োগকর্তা এই তথ্যগুলো দেখে সে সিদ্ধান্ত নেবে যে আদৌ সে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে নাকি ডাকবে না, আপনার সঙ্গে কথা বলবে নাকি বলবে না। এইটা, আর তারপরে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, যেহেতু আপনার রেজুমিতে যা কিছু তথ্য, সেগুলো তো আপনি বলে দিয়েছেন বা আপনি লিখেছেন, কাজেই তথ্য তো আপনারই। আপনি তথ্য না দিলে তো কোনো রাইটারের পক্ষে এসে আন্দাজে আপনার রেজুমে লিখে দেওয়া পসিবল না। সো অল দ্য কন্টেন্টস দ্যাট ইউ হ্যাভ প্রোভাইডেড, আপনার রেজুমে কিন্তু সেটার উপরে বেস করেই কিন্তু তৈরি করা হয়েছে। সো এখন আপনার কাজ হচ্ছে, আপনি যদি কোথাও ইন্টারভিউর কল পান, তাহলে আপনাকে চমৎকার ভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে, এবং আপনার রেজুমে লাইন বাই লাইন আপনাকে জানা থাকতে হবে যে আপনার রেজুমেতে আপনার কোন কোন তথ্যগুলো আপনি দিয়েছেন, এবং সেই তথ্যগুলো যদি সঠিক হয় আপনি সেগুলোকে যথাযথভাবে ডিফেন্ড করতে পারবেন, কোনোই অসুবিধা হবে না, এবং আপনার জব পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। বেসিক্যালি যেটা হয় যে এলোমেলো ফন্টে, এলোমেলো কন্টেন্টে, তারপরে 3-4 জনের সিভি এনে এক একজনের সিভি থেকে এক একটা অংশ কাট কপি পেস্ট করে বসিয়ে আমরা যে একটা অদ্ভুত রকমের ডকুমেন্ট পাঠাই, এটার মাধ্যমে আমাদের অনেক জায়গায় জব পাওয়ার পসিবিলিটিটা নষ্ট হয়ে যায়। আমি আবারও মেহেদি ভাইয়ের উদাহরণ দিয়েই বলবো যে আপনি একটা ভালো কোম্পানিতে ভালো জব করছেন, সেই ব্যাপারে কোনোই সন্দেহ নাই, বাট ডু ইউ নো যে আপনি কতগুলো কোম্পানি থেকে কতবার রিজেক্টেড হয়েছেন? এটা কিন্তু কেউ জানে না। আপনি কোন জায়গায়, আপনি কি এমন হতে পারে আপনি হয়তো ইউনিলিভারের থেকে কখনো রেজুমে দিয়েছিলেন, হতে পারে আপনি রিজেক্টেড হয়েছেন, সেটা কি আপনি জানেন? আপনি কিন্তু জানেন না। সো যে কোনো জিনিস যখনই পেশাদার কারো কাছ থেকে সাহায্য নেওয়া হয়, যখনই পেশাদার কারো কাছ থেকে যখন হেল্প নেওয়া হয়, যখন পেশাদার কেউ যখন কিছু একটা করে, তখন সেটার কিন্তু গ্রহণযোগ্যতা বহু অংশে বেড়ে যায়। মেহেদী ভাই। ধন্যবাদ। দর্শকরা, অধিকাংশ দর্শক জানতে চাচ্ছে যে আসলে হাউ টু মেক সিভি এজ এ ফ্রেশার। আমরা এই প্রশ্নে আসবো। নিয়াজ ভাই নিশ্চয়ই পরবর্তীতে তরুণরা যারা মাত্র গ্রাজুয়েশন শেষ করছেন বা করেছেন তাদের জন্য কিভাবে সিভি করতে হয় সেই নিয়ে আলোচনা করবেন। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং শেয়ার করুন, সবাই যেন জানতে পারে, সাপোর্ট পায়। আমরা জানতে চাইবো যে প্রফেশনাল সিভি রাইট করতে বা তৈরি করতে কোন কোন বিষয়ে লেখা যাবে, কোন কোন বিষয় আসলে লেখাই উচিত নয়। কোন কোন বিষয়ে লেখা উচিত নয় সেটাই প্রথমে বলি। যেমন আমাদের জি। সবচাইতে বড় সমস্যা হচ্ছে রেজুমিতে কিছুই লেখা থাকে না, যার কারণে আমরা যেটা করি 16 ফন্ট ইউজ করি রেজুমি লিখতে গেলে। 14, 16, মানে এরকম বড় বড় এক একটা অক্ষর হয়, ঠিক আছে, দেখতে মানে মানে প্রচন্ড রকমের অদ্ভুত এবং বিচ্ছিরি রকমের লাগে দেখতে। এটা একটা জিনিস। রেজুমিতে আমরা পিতামাতার নাম ইউজ করি। এটা এটা পিতামাতা, আপনার পিতার নাম আক্তার আলী না মুক্তার আলী, আমার এটা জানা আমার কোনো ইস্যু না। আমার ইস্যু হচ্ছে আপনি কি কি কাজ করেছেন। সো একজন ফ্রেশার বা একজন নতুন যারা জব মার্কেটে আসতে চাচ্ছেন, দেখেন আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে একটা জিনিস একটু বলতে চাই, যেটা হচ্ছে যে এখন এই করোনা প্যান্ডামিকের কারণে অনেকের জব হারাচ্ছেন, অনেকের বেতন কমে আসছে, অনেকের জব চলেও গিয়েছে, ঠিক আছে। সো যাদের জব চলে গিয়েছে তারা কিন্তু অনেকেই আছেন যারা স্যালারি স্যাক্রিফাইস করতে চান। যেমন গতকালকেও আমি একজনের সঙ্গে দেখছিলাম যে তিনি 52,000 টাকা বেতন পাইতেন, এখন তিনি 25-26 হাজার টাকা হলেও তিনি জয়েন করতে রাজি। তার মানে তিনি কিন্তু অলরেডি কিন্তু সাস্টেইন করার একটা মুডে চলে আসছেন। এখন গতকালকে আমি এরকমও গতকালকে আমি আরো একজনকে পাইলাম, উনি প্রায় 2 লক্ষ টাকা বেতন পাইতেন, কিন্তু উনি এখন 70,000 টাকা বেতন হলেই কোথাও চাকরিতে তিনি জব করতে রাজি। তো তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখেন, কেউ যদি 2 লাখ টাকা বেতন পাইতো এখন সে 70,000 টাকায় আসতে চায়, কেউ 52,000 টাকা বেতন পাইতো এখন সে 25,000 টাকায় আসতে চায়। তাইলে এই দিক দিয়ে যারা ফ্রেশার ছিল, যারা নতুন 20-25 হাজার টাকায় ঢুকতো, আর ওই পাশ দিয়ে যারা 4-5 বছরের এক্সপিরিয়েন্স 52,000 টাকা, তাহলে কি মানে দুইটা জিনিস, একটা উপরের থেকে নেমে আসতেছে আর একটা
যাচ্ছে, এটা তো একটা জায়গায় গিয়ে ধাক্কা খাবে, ডেফিনেটলি এরা একটা জায়গায় গিয়ে ধাক্কা খাবে। তো তার মানে কি, তার মানেটা দাঁড়ায় আমি আসলে কোনো ভয় দেওয়া বা কিছু না, তিনটা জিনিস এখানে কাজ করে, একটা হচ্ছে অপটিমিস্টিক, একটা হচ্ছে পেসিমিস্টিক, আর একটা হচ্ছে রিয়েলিস্টিক। সো আলটিমেটলি আপনি যেখানে জানছেন যে আপনার রাস্তা পার হওয়ার সময় আপনাকে চোখ কান খোলা রেখে রাস্তা পার হইতে হবে, এখন যদি আপনি রাস্তা পার হওয়ার সময় যদি আপনি চোখ বন্ধ রাখেন এবং ভাবেন যে কোনো একটা বাস যাওয়ার সময় তার দায়িত্ব যে সে আমাকে দেখে সাইড করে যাবে, এবং তার কারণে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন তাহলে কিন্তু আপনি মারা যাবেন। সো ওই জায়গাতে আপনার অপটিমিস্টিক হয়ে কোনো লাভ নাই। আবার পেসিমিস্টিক বা অতিরিক্ত অতিমাত্রায় নেতিবাচক হওয়াটাও কিন্তু ঠিক না। তাহলে আমাদের আসলে কোনটা হওয়া বেটার? আমাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে রিয়েলিস্টিক হওয়া। এই কারণেই আমি বললাম যে যখন অনেকের উপরের জায়গায় যাদের স্যালারি, তারা যখন স্যালারি স্যাক্রিফাইস করবে এবং নিচে যাদের স্যালারি তারা যখন, বা যারা ফ্রেশার আছে তারা যখন আসতে চাবে, একটা জায়গাতে গিয়ে কিন্তু একটা সংঘর্ষ হবে, একটা কলিশন হবে। এই জন্য ফ্রেশারদের যেটা উচিত, যারা নতুন জব মার্কেটে যারা আসতে চাচ্ছেন, তাদের আসলে যে জিনিসগুলো রেজুমেতে থাকা উচিত, অবশ্যই যে জিনিসগুলো রেজুমেতে থাকা উচিত এর চেয়ে বেশি উচিত হচ্ছে যে কাজগুলো তাদের জানা থাকা উচিত, সেটা হচ্ছে তাদের ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকা উচিত, পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকা উচিত, ভলেন্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকা উচিত, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকা উচিত, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকা উচিত। এই জিনিসগুলো যখনই একজন মানুষের রেজুমিতে থাকবে, যখন, এবং কিছু ব্যাপক পরিমাণে ট্রেনিং থাকা উচিত। সো এই জিনিসগুলো যখন মানুষের রেজুমিতে থাকবে, তখনই কিন্তু তার একটা কোম্পানিতে ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বা তার গ্রহণযোগ্যতা এটা কিন্তু বহুলাংশে বেড়ে যাবে। সো অপ্রয়োজনীয় তথ্য, পিতা মাতার নাম, এই জিনিসগুলো আপনার রেজুমিতে থাকার দরকার নাই। ওয়ারাস আপনার আহ, যে জিনিসগুলো যে জিনিসগুলো আপনার প্রয়োজনীয়, যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম যে এই তথ্যগুলো প্রয়োজনীয়, সেই তথ্যগুলো আপনার রেজুমেতে থাকলে ভালো হয়। মেহেদি ভাই। ধন্যবাদ। আপনার যেহেতু একটি প্রতিষ্ঠান আছে যারা প্রফেশনাল সিভি রাইট করে থাকে, আমরা জানতে চাইবো যে আসলে আপনার প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত আনুমানিক কেমন কতগুলো সিভি আসলে ক্লায়েন্টদের কাছে হস্তান্তর করেছেন এবং সফলতার হার আসলে কেমন আপনি দেখছেন? আসলে আমরা সিভি রাইট করার যে ব্যাপারটা, সিভি রাইট করাটা আমরা এই পর্যন্ত 6,000-এর উপরে আমরা কাজ করছি। বাট সিভি রাইটিং এর যে সফলতার হার, এই সফলতার হারকে আমরা আমরা আমি আপনাকে লাইভের শুরুতেও বলছি যে সিভি রাইট করিয়ে নেওয়া বা না নেওয়া এটার সঙ্গে জব পাওয়া বা না পাওয়ার কোনো সরাসরি সম্পর্ক নাই। এবং আমরা কোনো প্রকারের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই দিয়ে দিব না যে আমাদের কাছ থেকে সিভি লেখায় নিলেই আপনার জব হয়ে যাচ্ছে বা জব হয়ে যাবে বা জোয়ারের মতো জব চলে আসবে। ব্যাপারটা ওরকম কিছুই না। তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে আপনার প্রেজেন্টেশনের ব্যাপারটা। আপনার প্রেজেন্টেশনের ব্যাপারটা কিরকম, আমি আপনাদেরকে 1 সেকেন্ড, আমাকে একটু সময় দেন, আমি আপনাদের 1 সেকেন্ডের মধ্যে একটা জিনিস একটু দেখাইতে চাই। 1 মিনিট। জি। দেখেন, আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাই, এই দুইটা, এটা কি, এটাও কিন্তু একটা বই, হ্যাঁ, এই বইটার নাম হচ্ছে ক্যাম্পাস টু কর্পোরেট। এটাও একটা বই, এবং এই বইটা আমি নিজে, আমি মানে এক সময় নিজে নিজে বইটাকে প্রিন্ট করে নিয়ে আসছিলাম। এটা একটা ক্যাম্পাস টু কর্পোরেট বই, আর এটাও একটা ক্যাম্পাস টু কর্পোরেট বই। এটা একজন প্রকাশকের কাছ থেকে ছাপায় আনা, মানে একজন প্রকাশক প্রকাশ করছেন। আর এটা হচ্ছে আমার প্রিন্ট। নিজের করা। ঠিক আছে। এখন এই যে একটা বই প্রকাশকের কাছ থেকে করা এবং একটা বই আমার কাছ থেকে করা, এটার মাধ্যমে কি বইয়ের বিক্রি আমি নিশ্চিত করতে পারি? এটার মাধ্যমে কিন্তু আমি বইয়ের বিক্রি নিশ্চিত করতে পারি না, কারণ বইয়ের বিক্রি নিশ্চিত হবে কিসে? বইয়ের বিক্রি নিশ্চিত হবে প্রেজেন্ট। বইয়ের কন্টেন্টে। আমার বইয়ে কি বিষয় নিয়ে লেখা হয়েছে, আমার বইয়ে কি কি আলাপ আছে, আমার বইয়ে কি কি চ্যাপ্টার আছে, কি কি কন্টেন্ট আছে, সেটার উপরে বইয়ের বিক্রি ডিপেন্ড করে। বাট আপনাকে যদি আমি এখন এই দুইটা বই দেই মেহেদি ভাই, তাহলে আপনি কোন বইটা কিনবেন? অবশ্যই প্রেজেন্টেবল বইটাই আমি চেষ্টা করবো নিতে, অবশ্যই করবো আপনি একটু এই বইটা বাংলায় কেনার লিখেছি। চেষ্টা করবেন। জি। অবশ্যই আপনি এই বইটা কেনার চেষ্টা করবেন। যেখানে দুইটা বই এইভাবে থাকবে সেখানে আপনি কখনোই এই বইটা কিনবেন না, আপনি এই বইটা কেনার চেষ্টা করবেন। রাইট। সিমিলারলি রেজুমে রাইটিং এর ক্ষেত্রেও আমাদের কাজ হচ্ছে আপনার এইরকম কন্টেন্ট গুলোকে প্রেজেন্টেবল করে দিয়ে দেওয়া আপনাকে। তারপরে আপনি এখন, ওই যে বললাম,
যে এই বইয়ের বেচা বিক্রি তো আমি জানি না, বই প্রকাশক বের করছেন, একজন পেশাদার প্রকাশক আমার চাইতে খুব সুন্দরভাবে বইয়ের যত্ন নিয়ে বইটা তৈরি করছেন, কিন্তু বইয়ের বেচা বিক্রি, বইটা কিভাবে তৈরি হয় এটার সঙ্গে সম্পর্কিত না। বইয়ের বেচা বিক্রি নির্ভর করে বইটাকে নিয়ে কতটুকু মার্কেটিং করা হয়েছে এবং বইয়ের ভিতরে কি রকম কন্টেন্ট আছে সেটার উপরে। আমি আশা করি আপনাদেরকে আমি জিনিসটা বোঝাতে পারছি। সো সাকসেস রেটের ব্যাপারটা আলটিমেটলি এরকম, আমরা কখনো কাউকে কোনো জবের নিশ্চয়তা দেওয়া, এটা অ্যাটলিস্ট আমার প্রতিষ্ঠান থেকে কোনোদিনই করা হয় নাই। আমরা যেটা নিশ্চয়তা দেই, একদম আমি এটাকে নিশ্চয়তা দেই যে আপনার সিভিটা যদি হয় এই, আমি এটাকে বানায় দিতে পারবো এরকম, এইটা আমি নিশ্চয়তা দিব। কিন্তু ওরকম বানায় দেওয়ার পর ওটা আপনি সেল করতে পারবেন কিনা সেটা আমি বলতে পারবো না, বাট আপনার কন্টেন্ট গুলোকে বেটার প্রেজেন্টেশন করে দেবো। তবুও তো আপনাকে কিছু সাকসেস ফ্যাক্টর বলা লাগে, যেটা আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন। সো আমাদের আসলে আপনি, আমরা যে 6,000-এর মতো কাজ করছি, এই 6,000 কাজের মধ্যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা পেশাজীবী, এবং আমাদের এর মধ্যে 2,000-এর উপর কাজ করা আছে যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 20 বছরের উপরে। আমাদের দেশের যারা জিএম, সিইও, ডিরেক্টর লেভেলে, প্রত্যেকটা লেভেলে আমরা কাজ করছি, গালাগালিও খাই। যেহেতু মেহেদী ভাই আমাকে লিঙ্কডইনে ফলো করেন, আপনি তো জানেন নিজের লোকজন হুম হুম। বিভিন্ন রকমের নেতিবাচক কমেন্টও করে। বাট যারা নেতিবাচক কমেন্ট করে বা না করে তাতে আমার কিছুই যায় আসে না। আমি একটা জিনিস একটু আপনাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে যে রেজুমে রাইটিং এর ফি কত গ্লোবালি, এটা কিন্তু একটু গুগলে সার্চ করলেই দেখা যায়। এটা একটা কন্টেন্ট রাইটিং, there are 20 to 30 different types of content writing, তার মধ্যে একটা নিশ হচ্ছে কি এই সিভি রাইটিং, এবং আমরা এই নিশটা নিয়ে কাজ করি। আচ্ছা, আমাদেরকে রানী আক্তার নামে একজন প্রশ্ন করেছেন যে সিভি কত পেজের হওয়া উচিত। সিভি আসলে 2 পেজের হওয়া উচিত। 0 থেকে 10 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকলে আপনার রেজুমে 2 পেজের হওয়া উচিত, আর 10 থেকে 40 বছর পর্যন্ত যদি আপনার এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে আপনার রেজুমে 3 পেজেরও হতে পারে। ফন্ট সাইজ কত হওয়া উচিত? ফন্ট সাইজ হওয়া উচিত হচ্ছে আপনার, একটা রেজুমের ফন্ট সাইজ হওয়া উচিত 10, 10 বা 11, ঠিক আছে? এর বড়, এর চেয়ে বড় ফন্ট সাইজ হওয়া উচিত না। রেজুমিতে কখনো কোনো টেবিল, কখনো কোনো কালার, কখনো কোনো শেপ এগুলো ইউজ করবেন না। যেমন ধরেন আপনাদেরকে যদি আমি আমার আরেকটা বই দেখাই, যে এই যে এটা কি বই, এটা হচ্ছে একটা বই সফল যারা কেমন তারা, এটা আমার একটা বই। সো এই যে এই বইয়ের এই অংশটাতে আপনি কি কালার, এই অংশটাতে হলুদ কালার দেখতে ইয়েলো। পাচ্ছেন, রাইট? ইয়েলো। রাইট। এখন এই জিনিসটাকে যদি আপনি প্রিন্ট করেন, এটাকে যদি আপনি সাদা কালো কাগজে যদি আপনি এটাকে ফটোকপি করেন, তাহলে এটার কালার কি আসবে ভাই? এটার কালার আসবে ব্ল্যাক হয়ে যাবে ঘুটঘুটে পুরো। কালো, গুটগুটে ঘুটঘুটে কালো। কালো, এবং রাইট। তখন এটা কিছু বোঝা যাবে না। তো আমরা যখন আমাদের রেজুমেতে কোনো একটা কালার, যে কালারটা হতে পারে আপনার ইয়েলো, রেড, পিঙ্ক, ব্লু, নেভি ব্লু, স্কাই ব্লু, যে যে কালারই ইউজ করেন না কেন, মনে রাখবেন এটা যখন সাদা কালো প্রিন্ট হবে তখন এটা অদ্ভুত রকমের বিচ্ছিরি দেখাবে। সো রাইট। ডোন্ট ডু ইট। রেজুমিতে কখনো কোনো কালার ইউজ করবেন না। এটিএস সফটওয়্যার নামে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যার দিয়ে বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলো হচ্ছে আপনার সিভি সর্টিং করে। সো ওই এটিএস সফটওয়্যারে যখনই যাবে তখনই কিন্তু সিভিতে যদি কোনো কালার, কোনো ফন্ট, মানে কোনো রকমের কোনো শেপ এগুলো যদি থাকে, কোনো রকমের কোনো টেবিল থাকে, তাহলে কিন্তু এটা এটিএস সফটওয়্যারে গেলে মার খেয়ে যাবে। এই সিভি কিন্তু এটিএস সফটওয়্যার পাস করে ওই পাশে উঠবে না, তখন আপনি হয়তো ভেতরে ভেতরে অনেকটা হতাশ হয়ে যাবেন। ঠিক আছে? তো সিভি রাইটিং এর আরো কিছু ব্যাপার আছে, যে রেজুমেতে কিছু কিছু ওয়ার্ড আছে যে শব্দগুলোকে বলা হয় কিলার ফ্রেজ। এই কিলার ফ্রেজ গুলো কখনো রেজুমিতে থাকতে হয় না। আবার রেজুমির কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলোকে বলা হয় রেজুমির পাওয়ারফুল ওয়ার্ড। যেমন আপনি হয়তো 5 জন ডিস্ট্রিবিউটর মনিটর করেন, আর আপনি 5 জন ডিস্ট্রিবিউটর তৈরি করেছেন, কোনটার কোনটার ওয়েট বেশি? তৈরি 5 জন করা ডিস্ট্রিবিউটর অবশ্যই। তৈরি করার ওয়েট বেশি। তার মানে কি, যে ক্রিয়েটেড 5 new distributors at Chittagong area which increased the sales of company by 17%, এই একটা কথা। আর যদি আপনি লেখেন যে মনিটরিং দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ দ্য ডিস্ট্রিবিউটরস এট দ্য অ্যাসাইন টেরিটরি, তাহলে এই দুইটা স্টেটমেন্টের মধ্যে পার্থক্য বোঝেন। নিয়োগকর্তা কাকে ডাকবে, এবং আপনি নিজেকে নিয়োগকর্তার জায়গায় বসান, নিয়োগকর্তা কাকে ডাকবে, কেন ডাকবে, একটু নিজেকে প্রশ্ন করার চেষ্টা করেন, তাহলেই ওর অনেকে উত্তর পেয়ে যাবেন। জি, ধন্যবাদ মেহেদী ভাই। ধন্যবাদ। আমি আরেকটু প্রশ্ন এড করতে চাচ্ছিলাম যে ফন্ট সাইজ নিয়ে যেহেতু কথা হয়েছে, কোন কোন ফন্ট আসলে ইউজ করা উচিত? যেমন টাইম নিউজ বা আপনি এই জিনিসগুলো এরিয়াল অথবা ক্যালিব্রি, আপনি একটু কমনলি আসলে কোনগুলো ইউজ হয় সিভিতে? আচ্ছা, সো রেজুমের জন্য
রেজুমের জন্য আলটিমেটলি আপনার দুই রকমের ফন্ট আছে। একটাকে বলা হয় হচ্ছে আহ, একটা কি আমি নামটা ঠিক এই মুহূর্তে ভুলে ওকে, গেলাম। গত কয়েকদিন আগেও মনে হয় এটা নিয়ে একটা লেখা লিখছিলাম, বাট ঠিক এই মুহূর্তে আমি নামটা ইটস ওকে। ঠিক মনে করতে পারছি না। বাট আমি আপনাদেরকে একটা জিনিস একটু বলি, যে দেখবেন যখনই কোনো অক্ষর লেখা হয় ABCDE, ই অক্ষরটার কথা চিন্তা করেন। আমরা যখন ছোটবেলায় লেখা শিখছি তখন ই অক্ষরটাকে কিভাবে লেখা শিখছি, ই অক্ষরটা কিন্তু আমরা ওই যে ইয়া করে লেখা শিখি, কি বলে জানি এটাকে, যে এট দ্য রেটের মতো কিছুটা। পেট কাটা, মাঝে মধ্যে যে পেট কাটি না আমরা, হ্যাঁ, ও যে আচ্ছা। ইয়ের, হ্যাঁ, উপরে দুইটা পেট কাটা, হ্যাঁ, এই যে পেট জি। কাটা বিভিন্ন, দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে যে ফন্ট গুলো আছে, এই ফন্ট গুলোর মধ্যে কোনো কোনো ফন্ট আছে যে ফন্ট গুলোর হচ্ছে এরকম পেট কাটা থাকে। ঠিক আছে, আবার কোনো কোনো ফন্ট আছে যেগুলোতে অনেক প্যাচ ঘোষ দেওয়া, একটা অক্ষরের ভেতরের থেকে পেঁচিয়ে আর একটা অক্ষর উঠছে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? জি। আপনারা আশা করি আমি বুঝতে পারছেন। সো এই যে ফন্ট গুলো, এই ফন্ট গুলো কিন্তু আলটিমেটলি একসেপ্টেড না। এই ফন্ট গুলো আলটিমেটলি একসেপ্টেড না। তাহলে আলটিমেটলি কোন ফন্ট গুলো একসেপ্টেড? ফন্ট তার আবার মানে দেখবেন যে এর এরিয়াল, এরিয়াল একটা ফন্ট, এরিয়াল ফন্টে দেখবেন যে এরিয়াল ফন্টে গিয়ে দেখবেন যে এইটাতে কিন্তু আপনার এইটাতে কিন্তু আপনার কোনো প্যাচ ঘুষ নাই বা কোনো কিছুর পেট কাটা নাই। ঠিক আছে, এরিয়াল ফন্ট, তারপরে আপনার ক্যালিব্রি ফন্ট, এগুলোতে কিন্তু কোনোটার কিন্তু মাথা কাটা পেট কাটা এরকম কিছু নাই। সো যেগুলার এই মাথা কাটা পেট কাটা এরকম ব্যাপার আছে, সো এগুলা হচ্ছে আপনার আনএক্সেপ্টেড, এগুলো একসেপ্টেড না। আর যেগুলোর এই মাথা কাটা পেট কাটা নাই এগুলো অধিকতর একসেপ্টেড। আর প্যাচ ঘোষ মার্কা অক্ষর এগুলো একসেপ্টেড না। আর আমাদের মধ্যে একটা ধারণা আছে যে রেজুমিতে কোনো কিছু হাইলাইট করতে বললেই ওইটারে বোল্ড করে দেওয়া এবং ওইটার ফন্ট আরেকটু বাড়ায় দেওয়া। তো হাইলাইট মানেই, ঠিক আছে, মনে করেন যে এখন এই যে হাইলাইট করা এটাও আসলে না খুব হাস্যকর। ঠিক আছে, রাইট। মানে যেমন ধরেন যে আপনার ওজন 60 কেজি, আমার ওজন 60 কেজি। এখন আপনার হাইলাইট হইতে গেলে কি এখন আপনার ওজন 100 কেজি হইতে হইব? মেহেদি না, ভাই আপনি আমার বুঝান। এখন আপনি কি 100 কেজি হওয়ার জন্য দুনিয়ার জিনিস খায়া খুয়া পেট টেট বড় কইরা আপনি 100 কেজি হবেন? ব্যাপারটা কিন্তু নিশ্চয়ই না। তা না। মানুষ কিন্তু এভাবে হাইলাইটেড হয় না। একটা মানুষ কিভাবে হাইলাইটেড হয়? মানুষ হাইলাইটেড হয় তার কাজের মাধ্যমে। তার কাজ যত বেশি হাইলাইট, মানে তার কাজ যত ভালো হবে, তার কাজ যত ক্রিয়েটিভ হবে, তার কাজ যত কোম্পানির বিজনেস গ্রোথে হেল্প করবে, সে তত ভালো করবে। তো তাতেই সে হাইলাইট হবে। আর আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা যে কাজ হাইলাইট করা মানে ওটারে বোল্ড করো, ওইটারে ব্লক করো, ওইটারে আরো বড় করো, ওইটার মধ্যে কালার দাও, আরো বিচ্ছিরি হয়ে যায়। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যে জিনিসটাকে হাইলাইট করতে চাচ্ছেন ওইটাই বরঞ্চ আপনার রেজুমে রিজেকশনের প্রধান কারণ হয়, কারণ ওইটার কারণে আপনার রেজুমেটা বিচ্ছিরি দেখায়। আচ্ছা, মাহেরা আপু একজন প্রশ্ন করেছেন যে রেজুমে এবং সিভির মধ্যে পার্থক্য কি। আমি এই জিনিসটা বলে দেই। CV is always used for your academic purpose. Like you have completed your graduation, now you are planning to apply for masters or PhD. The document that you will place to your professor is called CV. So একজন প্রফেসর কি কি জিনিস পছন্দ করেন? একজন প্রফেসর পছন্দ করেন যে আপনার ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে, আপনার আপনার ভালো একাডেমিক, দাঁড়ান একটু, পাবলিকেশন থাকতে হবে এরকম। হ্যাঁ, আপনার কোনো পাবলিকেশন থাকতে হবে, আপনার আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ভালো থাকতে হবে, পাবলিকেশন থাকতে হবে, থিসিস থাকতে হবে, জার্নাল থাকতে হবে, আপনার কোনো না কোনো সফটওয়্যারে কাজ জানা থাকতে হবে, আপনার রিসার্চে ইন্টারেস্ট থাকতে হবে। এই জিনিসগুলোকে আপনাকে একটা ডকুমেন্টে বসাতে হবে, সেটাকে বলা হয় হচ্ছে সিভি। সিভি ইজ অলওয়েজ ইউজ ফর একাডেমিক পারপাস এন্ড মাস্ট বি কমপ্লিটেড উইদিন 2 পেজ। সিভির সঙ্গে যে সাপোর্টিং ডকুমেন্টটা লাগে সেটাকে বলা হয় হচ্ছে এসওপি। আর রেজুমি লাগে সবসময় জব পারপাসে। আর লাইক ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন, now you are planning to apply for a job, the document that you will place to your recruiter is called resume. So একটা রেজুমিতে কি কি জিনিস থাকতে হয়? পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স, ভলান্টিয়ার জব এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার কোনো সিএসআর অ্যাক্টিভিটিস, আপনার কোনো ট্রেনিং, আপনার কোনো ক্লাবের সঙ্গে সম্পৃক্ততা, মেম্বারশিপ। দিস আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু মেনশন ইন ইউর রেজুমি। অ্যান্ড রেজুমি অলসো 2 পেজে হতে হবে। 0 থেকে 8 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স হলো 2 বছর, এবং 2 পেজ। আর আহ 10 10 বছরের উপরে এক্সপিরিয়েন্স হলে সেটা 10 বছর থেকে 30 বছর হলে বড় জোর একটা রেজুমে 3 পেজের হতে পারে। 3 পেজের উপরে কোনো রেজুমে এখন অনেকেই পছন্দ করেন না, কাজেই এটা লিখবেন না। আর একটা জিনিস কমন সেন্স ইউজ করবেন, যেটা হচ্ছে যে আপনার আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 2 বছরের, এখন যদি আপনার সিভি 5 পেজের হয়, তো বয়সকালে যেহেতু আপনার বই কিতাব লেখা ছাড়া কোনো উপায় থাকবে না, তাই বয়সকালে রাইট। যেহেতু আপনার বই জমা দিতে হবে।
ধন্যবাদ। রেজুমিতে আমরা কোনো পাবলিকেশন যুক্ত করা যাবে না, মনিরুজ্জামান নাহিদ ভাই। রেজুমিতে কোনো ইরিলিভেন্ট পাবলিকেশন যুক্ত করা যাবে না। যেমন ধরেন আপনি মাইক্রোবায়োলজির উপরে পড়াশোনা করছেন, এখন মাইক্রোবায়োলজির উপরে আপনি ব্যাপক পরিমাণে থিসিস করছেন, করে টোরে এখন আপনি জব করতে গেছেন হয়তো কোনো একটা কোম্পানির সেলস এক্সিকিউটিভ পদে। ওই সেলস এক্সিকিউটিভ পদে আপনার এই থিসিস বা আপনার এই রিসার্চ এগুলো ওখানে কোনো কাজেই আসবে না। ওখানে বেসিক্যালি দরকার আমি আপনাদেরকে যেগুলো বললাম, আপনার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস, আপনার কোনো ট্রেনিং, আপনার কোনো মেম্বারশিপ, এই জিনিসগুলো সেখানে সবচেয়ে বেশি কাজে আসবে। ধন্যবাদ। তার মানে আমরা মনে হয় প্রশ্ন করার আগে অনেক কিছু জেনে গেলাম যে আসলে তরুণ যারা মানে ব্যাচেলর কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট করেছে তারা সিভি তৈরি করতে মূলত আহ, কয়েকটা বিষয়ের উপর জোর দিতে হবে। তার একাডেমিক প্রোগ্রাম গুলোকে তার ওইখানে হাইলাইট করতে হবে, রিসার্চ বা এরকম পাবলিকেশন থাকলে সেটাকে হাইলাইট করবে। তারপরে আপনার কাছে একটু জানতে চাইবো যে যারা হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করেছে জবের জন্য যেতে চায় তাদের হুম। সিভিটা আসলে কেমন হবে বা রিজিউমি কেমন হবে, আর যারা হচ্ছে 1 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের রিজিউমি আসলে কেমন হবে, একটু বেসিক যাদের আইডিয়া যদি। যাদের যাদের ফ্রেশারদের জন্য যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম, যে একজন ফ্রেশারের কি প্রথমে নাম, নাম ধাম সবকিছু ডিটেল থাকলো, তারপরে ক্যারিয়ার অবজেক্টিভ থাকতে পারে, তারপরে তার 10টা স্কিল, প্রধান যে 10টা বিষয়ে সে নিজেকে দক্ষ মনে করে ওই 10টা জিনিস তার থাকতে পারে। পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস, ট্রেনিং, মেম্বারশিপ, কোনো একাডেমিক অ্যাওয়ার্ড, এগুলো থাকতে পারে। লাস্টে গিয়ে তার সে হয়তো কম্পিউটার স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল দিয়ে রেফারেন্স টেনে তার রেজুমি কমপ্লিট করতে পারে। এটা হচ্ছে একজন ফ্রেশারদের জন্য। এখানে কোনো প্রকারের কোনো ডেমো দেওয়ার কিছু নাই, এখানে কোনো প্রকারের কোনো ফরম্যাটিং এর কিছু নাই। আপনার যদি আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, প্রফেশনাল কোয়ালিফিকেশন, এটাও একটা ফ্রেশারের রেজুমিতে জরুরি। ওয়ারাজ যখনই তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 8-10 বছরের হয়ে যাবে, তখন তার কিন্তু আর এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ক্লাব মেম্বারশিপ, এগুলো আর কিছু থাকার দরকার নেই। তখন তার কিছু কিছু করে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চলে আসবে, তার কিছু কিছু করে অ্যাচিভমেন্ট চলে আসবে। তো যখনই তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাচিভমেন্ট এগুলো যখন বেশি বেশি করে চলে আসবে, তখন আলটিমেটলি ওই জিনিসগুলো কমে আসবে। এভাবেই 2 পেজের মধ্যে তখন আবার জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে আসলে যারা এক্সপিরিয়েন্স, একজন দর্শক প্রশ্ন করেছে কিছুটা, যাই হোক আমি জানতে চাইবো যে ধরেন একজন একজন এমপ্লয়ি তার এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স, 7 ইয়ার্স বা 10 ইয়ার্স হয়ে গেছে, সে আসলে হুম। কত নিচ পর্যন্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবে, মাস্টার্স বা দুইটা দুইটা এইচএসসি দুইটা পর্যন্ত? লাস্ট দুইটা। 2 একাডেমিক কোয়ালিফিকেশন। রেজুমিতে ওকে। লাস্ট 2 একাডেমিক কোয়ালিফিকেশন রাখতে হয়। যদিও বা আমাদের দেশে এখনো পর্যন্ত কোনো কোনো লোকজন এখনো পর্যন্ত এই জিনিসটা তারা এখনো পর্যন্ত জানে না। ঠিক আছে। তো তারা যেটা হয়তো ইয়া করলেন যে, কি বলা যেতে পারে, যে আপনি হয়তো সবই দিলেন, এখন তারপরে আপনারা বলবে যে তুমি মাস্টার্স করছো, পিএইচডি করছো, সবই তো বুঝলাম, তা বাজান তুমি এসএসসি টা পাস করো নাই, খালি কি মাস্টার্স করলে চলবে? ম্যাট্রিক পাস করানো লাগবে না? এরকম রাইট। কিছু লোকজন কিন্তু এখনো আচ্ছা, রয়ে আছে। গেছে। ঠিক আছে। সো ঠিক আছে, অসুবিধা নাই। বাট নিয়ম, আপনারা যদি আমাকে বলেন যে নিয়ম কি, নিয়ম আলটিমেটলি লাস্ট 2 একাডেমিক কোয়ালিফিকেশন রাখা, দ্যাটস ইট। ধন্যবাদ। আমরা জানতে চাইবো যে আপনার প্রতিষ্ঠান, এখন আপনার প্রতিষ্ঠান থেকে যদি কেউ সিভি রাইটিং করিয়ে নিতে চায়, হুম। সেক্ষেত্রে হুম। আপনারা কিভাবে সাহায্য করে থাকেন, কি আমাদের প্রসেসে কাছ আপনাদের থেকে সাথে কাজ করতে? আমাদের কাছ থেকে কেউ যদি রেজুমে রাইট করে নিতে চায়, তাহলে আমাদের ফেসবুক পেজ আছে কর্পোরেট টাস্ক, আমার পার্সোনাল প্রোফাইল নিয়াজ আহমেদ। সো আমার পার্সোনাল প্রোফাইলে কেউ যদি চান কানেক্টেড হতে পারেন, কেউ চাইলে ফলোয়ার অপশনে গিয়ে ফলো করে রাখতে পারেন। সো আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে, অফিসিয়াল নাম্বারে বুকিং দিতে হয়। আমাদের সর্বনিম্ন পেমেন্ট হচ্ছে 2,500 টাকা, এবং তারপরে প্রত্যেক বছর এক্সপিরিয়েন্সের জন্য 100 টাকা করে যুক্ত হয়। সো কারো যদি 10 বছরের এক্সপিরিয়েন্স হয়, তাহলে তার রেজুমে রাইট করতে 3,500 টাকা পড়ে। সো এই 3,500 টাকা তাকে প্রথমে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করে দিয়ে সে তার এক্সিস্টিং, তার যতটুকু যা রেজুমি তৈরি করা আছে সেটা আমাদেরকে প্রথমে পাঠাতে হবে। তারপরে আমরা ওই রেজুমি লাইন বাই লাইন গো থ্রু করবো, এবং রেজুমির ইমপ্রুভমেন্টের জন্য তার সঙ্গে কি কি কথা বলা উচিত, কি কি প্রশ্ন করা উচিত, সেই জিনিসগুলো আমরা প্রথমে ঠিক করব। তারপরে তার সঙ্গে একটা হোয়াটসঅ্যাপে মিটিং হবে, যেহেতু এখন আর সরাসরি সাক্ষাৎ করা পসিবল না কারোর সঙ্গে। সো তার সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে মিটিং হবে। মিটিং এ সে তার ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার সামারি, তার সমস্ত ডিটেল তার কাছ থেকে আমরা জেনে নিব। এখন যেহেতু অনেক রেজুমি লিখে ফেলছি, সো
মানে কেউ অল্প কিছু বললেই বুঝে যায় যে আসলে কি হচ্ছে না জি। হচ্ছে। এখন অনেক কিছু বুঝি, ঠিক আছে। তো তারপরেও আপনাদের যে মানে যখনই আমাদের কাছ থেকে কোনো কাস্টমার বুকিং দিয়ে রেজুমে আপডেট করান, তখন আলটিমেটলি তার শুধু রেজুমে রাইটিং করানো না, তার ক্যারিয়ার রিলেটেড যে কোনো জিজ্ঞাসা, মানে আমার প্রত্যেকের কাছে একটা লাস্ট প্রশ্ন থাকে যে আপনার কি আমার কাছে আর কিছু জানার আছে কিনা। ওই প্রশ্নের উত্তর সে যখন না দেয় যে না ভাই আর কিছু নাই, তো তখনই মনে করেন সার্ভিস কিন্তু শেষের দিকে, ঠিক আছে। আচ্ছা। আর যতক্ষণ পর্যন্ত তার যে যে প্রশ্ন থাকে আমরা কিন্তু তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে চেষ্টা করি, তাকে যে কোনো রকমের ক্যারিয়ার রিলেটেড যে কোনো রকমের গাইডলাইন। তবে মানুষের কিছু আবার অদ্ভুত প্রশ্ন থাকে। অদ্ভুত প্রশ্ন কি, যে আপনি যদি এখন মেহেদী ভাই আমার এসে জিজ্ঞাসা করেন যে আমার এখন কি করা উচিত, এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারবে না। কেউ আপনার কি দিতে করা পারবে উচিত না। এটা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু এগুলো কিন্তু অদ্ভুত প্রশ্ন। এগুলা এগুলা কিন্তু কোনো ক্যারিয়ার কোচের দেওয়ার কোনো দায়িত্ব না। ক্যারিয়ার কোচ বড় জোর আপনাকে প্রশ্ন করে করে আপনার ভিতরে থেকে কিছু পটেনশিয়ালিটি বের করে আনতে পারে। আপনার আসলে কি করা উচিত, এই প্রশ্নের উত্তর কিন্তু আসলে আপনাকেই দিতে হবে, এটা কিন্তু আপনিই ভালো জানেন। তো আপনার কি করা উচিত এ ধরনের কোনো অদ্ভুত প্রশ্নের উত্তর আমরা দিই না। বাট তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোর উত্তর দিই, এবং তারপরে আমরা প্রত্যেকে বলি যে আপনার হয়তো 1 থেকে 2 সপ্তাহের মতো সময় নেই আমরা, এই সময়ের মধ্যে আমরা তাকে কাজ করে তার রেজুমেটা ডেলিভারি দিই। মেহেদি ভাই, আচ্ছা, অনেকেই না আহ, আমাকে বলছেন যে যে কেউ কেউ বলছেন যে আর মানে সিভি নমুনা আসলে আরেকজনের সিভি উইদাউট হিজ অর উইদাউট হার পারমিশন আমরা শো করতে পারি না। এটা কারো জন্যই পারবো না। এটা আমাকে যদি কেউ পয়সা দিয়েও বলে যে পয়সা দিতেছি তাও একটা সিভি দেখান, এইটা আসলে পসিবল না। এখন কেউ যদি বলে যে মানে কেউ যদি নিজের থেকে মনে করেন যে মেহেদি ভাই আমার কাছ থেকে সিভি যদি লেখায় নেয়, সে যদি তার সিভি মানে তার সিভি যদি সে পোস্টও করে দেয় তাতে আমার কোনো সমস্যা নেই। বাট আমি মেহেদি ভাই সিভি উইদাউট হিজ অ্যাক্সেস উইদাউট হিজ পারমিশন আমি আরেকজনের সিভি দেখাতে পারবো না। সেকেন্ড যেটা বিষয় হচ্ছে যে আমাদের কাছ থেকে যদি কেউ সিভি লেখানোর কথা মনে করেন, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই লোকটা যে কথা বলতেছে এই লোকটার কথার ভায়াবিলিটি কি, বা এই লোকটার কথার যৌক্তিকতা কি। সো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের লিঙ্কডইন পেজে যেতে পারেন। আমার লিঙ্কডইনে আমাকে পাবেন নিয়াজ আহমেদ নামে। তো আমার প্রোফাইলে গিয়ে দেখবেন আমার যতগুলা স্কিল, লিঙ্কডইনের মধ্যে 30টার মতো স্কিল মেনশন করা যায়। আমার প্রায় প্রত্যেকটা স্কিলে 500 জনের উপরে আছে এসে রেকমেন্ড মানে এন্ডোর্স করে গেছে, প্রায় 500 জনের উপরে এসে এন্ডোর্স করে গেছে, এবং প্রায় 50 জনের মতো মানুষ বোধহয় আমাদের ওখানে রেকমেন্ডেশন দিয়ে গেছে, 50 এর মতো মানুষ। এবং আমাদেরকে নিয়ে বিভিন্ন ন্যাশনাল ডেইলিতে প্রচুর পরিমাণে লেখালেখিও হয়েছে, ওই ফিচার গুলো আপনারা করতে পারেন। আমাদের ফেসবুক পেজে কারা আমাদেরকে রেফার করছেন, কারা আমাদেরকে রেকমেন্ড করছেন সেগুলো আপনারা দেখতে পারেন। দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় যে আমাদের কাছ থেকে রেজুমি লেখিয়ে নিবেন, তাহলে আপনারা রেজুমি লেখায় নিতে পারেন। আপনারা যদি মনে করেন যে না আমাদের কাছ থেকে রেজুমি লিখিয়ে নিবেন না, তাতেও দেশের যত মানুষ সবার রেজুমি আমরা লিখতে পারবো না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন রবি 10 মিনিট স্কুলে যাবেন। সো রবি 10 মিনিট স্কুলে আমাদের প্রায় 300-র মতো ভিডিও আপলোড করা আছে। সেখানে আপনারা 5টা কোর্স পাবেন, কিভাবে সিভি তৈরি করতে হয়, কিভাবে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে হয়, কিভাবে বিডিজস প্রোফাইল তৈরি করতে হয়, কিভাবে ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং কমন ইন্টারভিউ প্রশ্ন এবং সেগুলো কিভাবে উত্তর দিতে হয়। আমাদের ফেসবুকে একটা ক্লোজ গ্রুপ আছে, কর্পোরেট আস্ক ক্যারিয়ার ডেভেলপমেন্ট ফোরাম। এই গ্রুপের মধ্যে গেলেই আপনি ওখানে পিন পোস্ট করা আছে এই 5টা কোর্স, এখানে গেলে আপনারা ওখান থেকে পাবেন। আর 10 মিনিট স্কুলে তো এভরিথিং ইজ ফ্রি। সো 10 মিনিট স্কুলের যদি আপনারা ওয়েবসাইট ভিজিট করেন অথবা রেজুমি রাইটিং বাই নিয়াজ আহমেদ 10 মিনিট স্কুল এটা লিখে যদি আপনি ইয়াহুতে সার্চ করেন, গুগলে সার্চ করেন, আমার শত শত ভিডিও ওখানে দেওয়া আছে, ওখান থেকে ভিডিও গুলো চলে আসবে, সেখান থেকেও আপনারা ডিটেল ইয়া করতে পারেন। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে রেজুমি রাইটিং নিয়ে নানানজন নানান রকমের কথা বলতে পারে, বাট আমার জন্য আমি যে জিনিসটা আমি জোর দিয়ে বলতে পারি যেটা হচ্ছে যে আমি রেজুমি লিখে আমি অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং আমার প্রত্যেকটা জিনিসের খরচ, এবং সেই সঙ্গে ওয়াইফাই এবং আমার কর্মীদের বেতন সবকিছু আমি শুধুমাত্র রেজুমি রাইট করে এটা করি। যার কারণে অন্য যে কারো তুলনায় আমি রেজুমি রাইটিং সম্পর্কে একটু বেশি নলেজ রাখার চেষ্টা করি। মার্কেটে যখনই কোনো নতুন ইনফরমেশন আসে, যখনই কোনো কিছু আসে, এটা আমি সবচাইতে বেশি জানতে চেষ্টা করি। এবং আমি যদি আপনাদেরকে এই পাশে একটু দেখাই, যে দেখেন আপনারা এই যে আমার এখানে কিন্তু মানে প্রায় লক্ষ লক্ষ টাকার বই কিন্তু আমাদের অফিসে বা আমার আমার ব্যক্তিগত সংগ্রহশালায় কিন্তু আছে। এবং
উপমহাদেশে সিভি রাইটিং এর উপরে গ্লোবালি সিভি রাইটিং এর উপরে বা রেজুমে রাইটিং এর উপরে পাবলিশ হয়েছে এবং আমার সামনে পড়ছে, কিন্তু আমি কিনি নাই এমন কোনো বই নাই। রেজুমে রাইটিং এর উপর যখন যেখানে যে বইটা আমি পাইছি সেটার দাম 1,000 টাকা হোক, 2,000 টাকা হোক, 5,000 টাকা হোক, আমি এটা কিনছি। সো আমি এই জিনিসগুলো স্টাডি করি। সো আমি আপনাদেরকে যে মেসেজ গুলো দিলাম যথেষ্ট পরিমাণের জেনে শুনে বুঝে দিয়েছি। এবং আপনারা যদি 10 মিনিট স্কুলের থেকেও আমাদের এই ভিডিওগুলো দেখে শিখে নিজেরাও যদি তৈরি করেন, তাহলেও আমি বলবো যে সবচেয়ে অথেন্টিক মেসেজ গুলো আমি আপনাদেরকে সবসময় দিতে চেষ্টা করছি। সো ওখান থেকে আপনারা নিজেরাও শিখে নিতে পারেন, আর যদি মনে করেন আমাদের কাছ থেকে লিখে নিবেন, সেটাও সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কোনো জোর জবরদস্তির কিছু নাই। মেহেদী ভাই। ধন্যবাদ। একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আসলে রেফারেন্সের প্রয়োজনীয়তা আছে কিনা সিভিতে, রিজিউমে, আর হচ্ছে কি যে যারা এক্সপিরিয়েন্স তাদের আসলে কেমন রেফারেন্স দেওয়া উচিত, এটা লোকালি এবং ইন্টারন্যাশনালি দুই ভাবেই জানতে চাচ্ছি। 1 মিনিট ভাই। সিভিতে রেফারেন্স দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদের সিভিতে রেফারেন্স দেওয়ার কোনো দরকার নাই। যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই, যারা ফ্রেশ গ্রাজুয়েট, তারা 2 জন রেফারেন্স রাখতে পারে। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সিভিতে কেন রেফারেন্স দেওয়ার দরকার নাই। মনে করেন আপনি এখন বিয়ে করতে যাবেন, তো বিয়ে করতে গেলে, বিয়ে করতে যখন যাবেন তখন পাত্রীপক্ষের দেখানো 2 জন মানুষের সঙ্গে দেখা করেই কি সেখানে কেউ বিয়ে করে? সেখানে কিন্তু ওইভাবে কেউ বিয়ে করে না, ঠিক আছে? সো বিয়ে করাটা কিভাবে? বিয়ে করে কিন্তু নিজে নিজে গিয়ে, বা নিজের পরিবারের কেউ হয়তো গোপনে গিয়ে খোঁজ নেয়। সো ব্যাপারটা আলটিমেটলি এরকম। আপনি যদি মনে করেন আমি একজন চোর, তাহলে আমি কি সিভিতে, আমার সিভিতে যে 2টা রেফারেন্স থাকবে, নির্ঘাত তারাও চোর হবে? রাইট। ঠিক আছে? সমমনা লোকিত, বার্ডস অফ সেম ফেদার ফ্লোকস টুগেদার একটা কোট আছে, আপনারা জানেন হয়তো, যে ওই সমমনা গুলা একসাথে চলে। ঠিক আছে? যে একসাথে চোর সে চলে, তো হ্যাঁ। ভালো কাউরে, ভালো কেউ এসে তো তার সিভিতে রেফারেন্স হবে না। সো সিভিতে আলটিমেটলি রেফারেন্স দেওয়ার দরকার নাই, চেক করে নেওয়ার দায়িত্ব কোম্পানির এইচআর এর। সো রেফারেন্সের ওখানে আপনারা লিখে দিবেন যে উইল বি গিভেন আপন রিকোয়েস্ট। এই লাইনটা কি লিখতেই হবে, না লিখলে হবে না যে? লিখতে পারেন, লিখতে পারেন। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ। আরেকটা আরেকটা প্রশ্ন জানতে চাইবো যে সিভিতে বা রিজিউমিতে ছবি দেওয়ার প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, কোনটা বেটার, অবশ্যই ছবি ছবি দেওয়ার দেয়া কি প্রয়োজন বা আছে। না দেয়া? আছে, অবশ্যই প্রয়োজন আছে, আমাদের দেশের প্রেক্ষাপটে প্রয়োজন আছে। ওকে, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাইবো যে তরুণদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি কি হতে পারে, একটু জানতে চাইবো। তরুণদের উদ্দেশ্যে আসলে পরামর্শ হচ্ছে যে তরুণদের ঘরে বসে ইনকাম সোর্স বের করার চেষ্টা করতে হবে। সামনের দিনগুলোতে জব পাওয়াটা একটু টাফ হবে। তো মাসের পর মাস কেউ যদি বেকার থাকে তাহলে সে ভিতরে ভিতরে হতাশ হয়ে যাবে। কাজেই তাকে আলটিমেটলি কোনো না কোনো স্কিল ডেভেলপ করে তাকে ইনকাম জেনারেটিং সোর্সের, মানে তাকে ইনকামের সঙ্গে তাকে মেইন স্ট্রিমে এসে তাকে ইনকাম করতে পারতে হবে। যেমন ধরেন যে লকডাউন শুরু হয়েছে কবে? 25শে মার্চ। পঁচিশে 25শে মার্চ মার্চ। এপ্রিল মে জুন, 90 দিন হয়ে গেল। এখন 25শে মার্চ থেকে কেউ যদি গ্রাফিক্স ডিজাইনের উপরে কোর্স করা শুরু করতো, তাইলে 90 দিনে সে কি গ্রাফিক্স ডিজাইনে একজন এক্সপার্ট হয়ে যেতে পারতো না? অবশ্যই। 90 দিন যদি কেউ গ্রাফিক্স ডিজাইন শেখে, তাইলে দিনে কি সে 500 টাকা গ্রাফিক্স ডিজাইন করে আয় করতে পারতো না? আর এটা বেশি পারতো হয়তো না। না যদি কেউ বলে, পারতো না যদি কেউ বলে, তাহলে আমি বলবো যে আমি এটা আসলে স্বীকার করি না, আমি এটার সঙ্গে একমত না। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদেরকে এখন করতে হবে। আমাদের দেশের মানুষের আসলে একটা, মানে বাইবর্ন একটা নেচার হচ্ছে যে আপনি তাদেরকে, আমাদের দেশের তরুণদেরকে আপনি এখন বেস ট্যুরে যাওয়ার কথা বলেন, আমাদের দেশের তরুণদেরকে আপনি এখন বারবিকিউ পার্টির কথা বলেন, তা মনে করেন যে জমি বেচা, কিডনি বেচাও তারা মনে করেন যে এগুলাতে অ্যাটেন্ড করার রাইট। চেষ্টা করবে। ঠিক আছে? আর আপনি কোনো একটা গঠনমূলক কাজে যদি কোনো টাকা পয়সা বা কোনো কিছু যদি আপনি তাদের কাছে চান, তাহলে মনে করেন আপনারা মারতেও আসতে পারে। ঠিক আছে? সো এগুলো খুব এক্স্যাক্টলি। স্বাভাবিক ব্যাপার, বাট আপনাকে এই সমস্ত খাতে আপনাকে বিনিয়োগ করতে হবে। সব ক্ষেত্রে, সব জায়গায়, সব জায়গায় কিপটামি কইরা লাভবান হওয়া যায় না। আপনি একটা রাইট। কোম্পানিতে রেজুমি দিবেন, এবং আপনি যদি এখন চিন্তা করেন যে আমি রেজুমি 1 কপি প্রিন্ট করুম, তারপরে 10 কপি ফটোকপি করে ফেলবো, তাহলে আপনার হয়তো 20 টাকা বাঁচতে পারে, কিন্তু এই সেভিং আপনাকে কোথাও নিয়ে যাবে না। দিস সেভিং উইল লিড ইউ নোওয়্যার। যে স্টুডিও থেকে 1 কপি ছবি তুলছি, আর স্টুডিওরে টাকা দিব না, এইবার বাকি সবগুলা দোকানে যায় ফটোকপি করে দিব। এই এই জিনিস আপনাকে কিন্তু কোথাও, এই জিনিস কিন্তু আপনাকে কোথাও নিয়ে যাবে না। এটাই আর কি। মেহেদী ভাই।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। যদিও লাস্ট আরেকটা প্রশ্ন চলে এসেছে, আপনি যদি চান অ্যান্সার করতে পারেন, যে ক্যারিয়ার সামারি প্রথমেই দেওয়া থাকে, অনেকে সেটা আসলে এটা কেমন হওয়া উচিত, ক্যারিয়ার সামারি অথবা যার যার ক্যারিয়ার সামারি, প্রফেশনাল? যার যার ক্যারিয়ার যেরকম তার ক্যারিয়ার সামারি গুলো সেরকম হবে। ঠিক আছে, সো ক্যারিয়ার সামারি তখনই আসে যখন কারো এক্সপিরিয়েন্স 8-10 বছরের হয়ে যায় তখন। সো যারা ফ্রেশার, যাদের ক্যারিয়ার শুরুই হয় নাই, তাদের কিন্তু ক্যারিয়ার সামারি বলে কিছু নাই। তো এইটাই। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আপনারা নিয়াজ ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সিভি রাইটিং নিয়ে উনি যেহেতু এক্সপার্ট, অনেক ইনফরমেশন আমরা জানতে পেরেছি। ধন্যবাদ নিয়াজ আহমেদ, আপনাকেও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমাদের দর্শকদের জন্য কথা বলার জন্য, সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। শেষ। জি নিয়াজ আহমেদ, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? থ্যাংক ইউ। ও আপনাকে আচ্ছা, অনেক সরি। অনেক আমি ধন্যবাদ। জি। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে আপনারা এই যে প্যান্ডামিকের টাইমটা, এই এখনো আমাদের দেশে তো কোনো কিছুই মানে স্থির হয় নাই এখনো পর্যন্ত। তো কোন দিকে যাবে যে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সো যেটা বলবো যে মাথায় চিন্তা রাখেন যে অনেক খারাপ কিছু হতে যাচ্ছে, এবং সেই অনুযায়ী চরম একটা প্রিপারেশন রাখেন। ঠিক আছে, এবং এই যে টাফ টাইম, এই টাফ টাইম আসলে স্ট্রং পিপল বিল্ড করে। সো খুব বেশি অপটিমিস্টিক আমি হতে বলবো না, কারণ সময়ই তো ভালো যাইতেছে না, এই সময় অপটিমিস্টিক থেকে করবেনটা কি? আবার খুব বেশি নেতিবাচক হলেও হবে না, কারণ মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকে বাইচা থাকার আশায়, ইতিবাচকতায়। সো রাইট। বি রিয়েলিস্টিক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। নিশ্চয়ই আপনারা নিয়াজ সাহেবের দিক নির্দেশনা মেনে চলে ভালো সিভি রাইট করার চেষ্টা করবেন, এবং আপনারা কেরিয়ারে সফল হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।